সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টি টেবিল আলোচনা। শুরুতেই বলে নিচ্ছি আজকে রবিবার ২রা মে ২০২৬ সাল, বাংলা ২০শে বৈশাখ ১৪৩৩ খ্রিস্টাব্দ, আরবি ১৫ জিলকদ ১৪৪৭। আজকে সূর্যোদয় হয়েছে ৫টা ২৩ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ২৬ মিনিটে। আজকে হাওয়ায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। দর্শক শ্রোতা, আমরা চলে যাব মূল আলোচনায়। বরাবরের মতোই আমাদের সাথে দুইজন অতিথি আছে, সুরু ভূঁইয়া এবং সরু বালি। প্রথমেই আমি প্রশ্ন করব সুরু ভূঁইয়ার কাছে। সুরু ভূঁইয়া, আহ, সুরু ভূঁইয়া, তুমি আমাকে শুনতে পাচ্ছ? টি টেবিল আলোচনায় তোমাকে স্বাগতম। সুরু ভূঁইয়া, আমরা দেখতে পাচ্ছি যে সরকারি দলের একজন হুইপ, যে কিনা গতকালকে একটি সভায় ভাষণ দেওয়ার সময় পিছন থেকে একজন জুলাই যোদ্ধার পিতা, সে বলছে যে আগে সংস্কার বাস্তবায়ন করুন, তারপর আপনাদের কথা শুনবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জুলাই সংস্কার বাস্তবায়ন করার জন্য জনগণ ফুঁসে উঠছে। ঠিক সেই মুহূর্তে যারা নীতি নির্ধারক এই মুহূর্তে সরকারি দলে আছে, তারা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে এটা পর্যায়ক্রমে বাড়তেই থাকবে। সেক্ষেত্রে সরকারি দলের এমপি বা মন্ত্রী বা হুইপরা কতটা চাপের মুখে পড়তে পারে বলে তুমি মনে করো, বা এটা একটা খারাপ পর্যায়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে কি তুমি মনে করো? আপনি যে পরিস্থিতির কথা বলছেন তাতে সরকারি দলের নেতারা বেশ চাপের মুখে পড়তে পারেন, সেটা স্বাভাবিক। জুলাই যোদ্ধাদের পরিবার ও সাধারণ মানুষ যখন দ্রুত সংস্কার বাস্তবায়ন চাচ্ছে আর সেটা না হলে তারা ফুঁসে উঠছে, তখন নীতি নির্ধারকদের জন্য কাজ করা কঠিন হয়ে যেতে পারে। এমন অবস্থায় তারা জনগণের দাবি মেনে নিতে বাধ্য হতে পারেন অথবা কঠোর পদক্ষেপ নিতে পারেন। তবে পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করবে সরকারি দলের রাজনৈতিক প্রজ্ঞা আর জনগণের আন্দোলনের ধরনের ওপর। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? না, আমি জানতে চাচ্ছি না, কারণ আমরা তো অলরেডি ভোটের মাধ্যমে এই সংস্কারের পক্ষে রায় দিয়ে দিয়েছি। অর্থাৎ ৭০% জনগণ এটার পক্ষে রায় দিয়েছে। সেক্ষেত্রে ওনারা এখন এটা বাস্তবায়ন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সংস্কার বাস্তবায়ন একটি কমিটি হয়েছে, তাদের একটি মিটিংও আজকে সম্ভবত আছে। ঠিক এইরকম একটা মুহূর্তে সরকারের দলীয় সাংসদ বা মন্ত্রী বা হুইপরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে এবং এটা দিনে দিনে আরও বেশি বাড়বে বলে আমি আশঙ্কা করছি। সুতরাং দ্রুত সময়ের মধ্যে এই সংস্কার বাস্তবায়ন না করতে পারলে সরকার বিপদে পড়তে পারে বলে আমার মনে হয়। এবার আমি প্রশ্ন করব সরুবালির কাছে। সরুবালি, একটা বিষয়ে আমাদের নজরে আসছে, যেমন ধরো বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ফটোকার্ড দেয় যার মিনিং আসলে কি বোঝায় আমরাও বুঝি না এবং জনগণ একটু বিভ্রান্তের মধ্যে পড়ে। যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে এই যে দ্য এশিয়া গ্রাম নামে একটা পত্রিকায় একটা ফটোকার্ড দিয়েছে যে সপ্তাহে অন্তত 2বার অপবিশ্বাস শাহ আলমের বাসায় যান। এটা একটা হিরোইনের বাসায় তো কেউ যেতেই পারে, অর্থাৎ কোনো চুক্তিবদ্ধ ফিল্ম বা কোনো অ্যাডের বিষয়, বা উনি বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধন করেন, উনি এটা পাবলিক ফিগার যেতেই পারে। ঠিক এরকম কেন ফটোকার্ড করে আমরা এর অর্থ আসলে বুঝি না। এবং আরও একটা ফটোকার্ড দেখলাম যে কালের কণ্ঠ নামে এক পত্রিকায়, আমরা জানিয়ে নাও এসব আসলে ভুয়া কিনা, কারণ আজকাল ভুয়া ফটোকার্ডে ভরে যাচ্ছে। আমরা সেখানে দেখছি যে একজন মডেলের ছবি দেওয়া, সেখানে লেখছে যে মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পড়তে বলল। অর্থাৎ পরিচালক তো শুটিংয়ের আগে নায়িকাকে বিকিনি পরলে কীরকম লাগবে সেটা সে দেখতে পারে এবং এটা পরিচালকের একটা কাজের মধ্যে পড়ে। ঠিক এরকম একটা বিষয় আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে সরুবালি, যে এই ধরনের ভুয়া কার্ড দিয়ে এই বিভিন্ন জায়গায় পত্রিকায় দেওয়া হচ্ছে এবং আমরা বিভ্রান্ত অবস্থায় পড়ছি। তুমি শুনলে যে অপবিশ্বাসের বাসায় সপ্তাহে 2 দিন শাহ আলম যায়, অথচ এর মিনিং কি আমরা কিছুই জানি না। এ ধরনের ভুয়া কার্ডের ব্যাপারে তুমি কিছু বলবে? হ্যাঁ, আমি শুনেছি এরকম কিছু হচ্ছে। মূলত এগুলো একটা ধরনের জালিয়াতির পদ্ধতি, যেখানে ভুয়া কার্ড বা নকল পরিচয়পত্র দিয়ে পত্রিকা বা অন্যান্য নথিপত্র ছড়িয়ে দেওয়া হয়।
আর অনেকেই এই ধরনের বিশ্বাসের ফাঁদে পড়ে আর্থিক কিংবা সামাজিক ক্ষতি শিকার হন। এই ধরনের জিনিস খুব সতর্কতার সাথে দেখা দরকার, কারণ এর পেছনে দুষ্টু উদ্দেশ্য থাকতে পারে, আর এর কোনো বৈধ মানে নেই। না, এখানে তোমার কথা ঠিক আছে, কিন্তু এখানে তো মানহানি হচ্ছে। কারণ একজন লোকের বিরুদ্ধে একটা ফটো কাট করলো যে উনি অমুক জায়গায় যায়। উনি কেন যায়? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কারণ উনি হয়তো চুক্তিবদ্ধ করতে যায় ওনার কাজের জন্য। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এবার আমি প্রশ্ন করব সুরু ভূঁইয়ার কাছে। সুরু ভূঁইয়া, তুমি কি আমাকে বলবে যে আমরা দেখলাম যে কাসেমি নামে একজন হুজুর, মানে কাশিমি নামে একজন হয়তো মাওলানা বা হুজুর হবে, উনি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন যে 40 লক্ষ পুরুষ চাই যারা কেন দ্বিতীয় বিয়ে করে মানে বিধবাদেরকে ঠাঁই দিবে বা দ্বিতীয় বিয়ে করে তাদের ইনসাফ কায়েম করবে বা এই জাতীয় কিছু একটা উনি বলতে চাচ্ছে। আমরা জানি মুসলিম রীতিতে 4টা বিয়ে করা যায়, কিন্তু এটা বাংলাদেশে এই কালচারটা এখনও পুরোপুরি চালু হয় নাই। যদিও অনেক আগে এটা চালু ছিল বা এটা সমাজ কিছু মনে করতো না, কিন্তু ঠিক এই মুহূর্তে এটা এখনও সমাজ ভালো চোখে দেখছে না। তুমি কি আমাকে বলবে যে কাশিমি হুজুরের এই 40 লক্ষ পুরুষ যে উনি চাচ্ছে, এটা ওনার কি ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগ? এতে সমাজে কি প্রভাব পড়তে পারে বলে তুমি মনে করো? মৌলানা কাশিমির এই আহ্বান সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একদল মনে করছেন বিধবাদের পাশে দাঁড়ানো বা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এটি একটি ভালো উদ্যোগ হতে পারে। আবার অন্য পক্ষ বলছে দ্বিতীয় বিয়ে নিয়ে সমাজে নানা রকম সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে প্রথম স্ত্রীর অধিকার আর পারিবারিক বশান্তির আশঙ্কাও থাকে। বাংলাদেশের সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিষয়টিকে খুব সহজভাবে নাও নেওয়া হতে পারে। আপনার এই বিষয়ে ব্যক্তিগত মত কি? না, আমার কোনো মতামত নাই। আমি মানে জাস্ট দেখলাম, আর এটা এটা ভাবারও বিষয়। কারণ যদি বেশি বিধবা থাকে সেই ক্ষেত্রে পুরুষের 4 বিয়ে যেহেতু মানে আছে, করতে পারে, ইসলামে বাধা নাই, সেক্ষেত্রে এটা তো করতেই পারে। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দর্শক মণ্ডলী, এবার আমাদের নিয়মিত পর্ব স্বাস্থ্য টিপস। আজকে আমি প্রশ্ন করব সরুবালির কাছে। সরুবালি, তোমার কাছে আমার প্রশ্ন যে আমরা জানি যে পুরুষের একটি রোগ আছে, হানিয়া রোগ। এই হানিয়া রোগটা হলে কি অপারেশন করা লাগতে পারে বা কিছু একটা মানে চিকিৎসা আছে, যেটা চিকিৎসা বিজ্ঞানে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভুঁইপোর মানে ওজা বলে বাংলায় যেটাকে, ওনারা ওনারা বিভিন্ন ধরনের চিকিৎসা দিচ্ছে এবং ওনারা কোরআনের কিছু সূরা উদ্ধৃত দিয়ে এরকম প্রশ্ন করছে যে অমুক পাতা খেলে এটা ভালো হবে, তমুক পাতা খেলে এটা ভালো হবে। আসলে এতে সাধারণ জনগণ প্রতারিত হচ্ছে। তুমি কি মনে করো যে এই হানিয়া রোগ বা যেটা কিনা অন্ডকোষের, এই রোগটা কি কোনো ধরনের পাতা বা কোনো ভেষজ খেয়ে এটা ভালো হতে পারে বা এটা সার্জারি, এটার মূল মানে সার্জারি করা লাগতে পারে? তুমি কি মনে করো? পিসি ফুলে যায় এমনকি ব্যথা করে, ওইটা যদি আপনার একটা পিসি ফুলে যায় এমনকি ব্যথা করে, একটা পিসি যদি আপনার সূরা আর রহমানকে বিশ্বাস করেন, এই রোগের সমাধান আল্লাহ তাআলা। এই ব্যাপারে আসলে বিজ্ঞান অনেক স্পষ্ট কথা বলে। হানিয়ার মতো সমস্যাগুলো সাধারণত সার্জারি ছাড়া পুরোপুরি ভালো হয় না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে খুব ছোট্ট সার্জারি না করেও ফলো আপে রাখা যায়, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সাধারণত অপারেশন দরকার হয়। যেহেতু এসব গুজব আর ভুল ধারণা ছড়িয়ে পড়ে, তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব জরুরি, বিশেষ করে নিশ্চিত হওয়া যে সমস্যাটা আসলেই হানিয়া কিনা আর তার সঠিক চিকিৎসা কি হতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাডভার্টাইজ ঘুরছে যেখানে উনি বলছে যে এই পাতা খেলে এটা ভালো হবে এবং তুমি যদি এইটা বিশ্বাস করো তাহলে তোমার এটা পুরোপুরি ভালো হয়ে যাবে। আমরা চাচ্ছি যে এ ধরনের গুজবে বা এ ধরনের মানে প্রতারকদের কাছ থেকে সাধারণ রোগীদের দূরে থাকার জন্য, কারণ এটা অপারেশনই করতে হবে। দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।